শুভেচ্ছা সবাইকে। শুরু করছে বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। করোনা মহামারীতে অর্থনীতি চাঙ্গা রাখতে আসন্ন বাজেটে কৃষি খাতে বিশেষ অগ্রাধিকার চান কৃষি সংশ্লিষ্টরা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে $3,207 কোটি পণ্য রপ্তানি, প্রবৃদ্ধি 8.74। করোনা মহামারীতেও প্রবাসী আয়ের ঢল, রিজার্ভ বেড়ে $45 বিলিয়ন। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। আসছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেটে কৃষি খাতে অগ্রাধিকার চান কৃষি সংশ্লিষ্টরা। তারা বলছেন, মহামারী করোনাকালে অর্থনীতি চাঙ্গা রেখেছে কৃষি, আর তাই কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি আসন্ন বাজেটে এই খাতে বিশেষ প্রণোদনা ঘোষণার কথা বলছেন কৃষি অর্থনীতিবিদরা। করোনা মহামারীর আঘাতে গত বছর দেশের অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসে তাতে বড় নির্ভরতা হয়ে ওঠে কৃষিখাত। বিশেষ করে শহর থেকে গ্রামে ছুটে যাওয়া লাখ লাখ শ্রমিকের সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সাফল্যেই দেশে খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ছিল। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জরিপে বলা হয়, করোনায় সেবা খাতের কর্মসংস্থান যেখানে নেতিবাচক এবং শিল্পে মাত্র 4% প্রবৃদ্ধি, সেখানে কৃষিখাতে কর্মসংস্থানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 18%। যদিও কর্মঘণ্টা ও আয় কমেছে। তাই এবারের বাজেটে গ্রামভিত্তিক অর্থনীতিতে আরও নজর দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। কৃষি ভিত্তিক অর্থনীতি, কৃষিজাত পণ্য উৎপাদন এবং মার্কেটিং এবং এক্সপোর্ট করার জন্য আমাদের মাল্টিপারপাস স্টোরেজ লাগবে। তো এই সব কারণে আমরা আমাদের ম্যাক্সিমাইজ করতে পারছি না। আমি বিশ্বাস করি আমরা উন্নয়নের যে স্পিড আছে, আমরা এখনও সেই অপটিমাইজড স্টেজে আছি। মিনিমাইজ থেকে আমরা আগে গেছি, এখন একটা অপটিমাল স্পিডে আমাদের উন্নয়ন চলছে। এতেই বিশ্ববাসী হতভাগ। এবং আমরা যদি আমাদের স্পিডটাকে আরও ম্যাক্সিমাইজ করতে পারি, অর্থাৎ আমি বলছি আমাদের সেটা আম বলেন, টমেটো বলেন, জাম বলেন বা এই ধরনের যত রকম সম্পদ আছে, 1 কেজিও আমরা যদি পচন নষ্ট হওয়া বন্ধ করতে পারি, ওদের কৃষকদেরকে ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে পারি, মাল্টিপারপাস স্টোরেজ করে শীতকালের জিনিস গরমকালে করতে পারি, তাহলে বাংলাদেশ এই যে এখন বিশ্বনেতারা আমাদেরকে যে প্রশংসা করছে, আমরা ওইটাকে অতিক্রম করতে পারবো। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2020-21 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের ওপর দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছিল কৃষি খাতে। তৃতীয় অগ্রাধিকার দেয়া হয় সামাজিক নিরাপত্তা খাতে। এর পাশাপাশি গ্রামীণ অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মহীনতা এবং কর্মহীন হয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য ব্যাপক কর্মসৃজন ও পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়। কৃষিকে ঘিরেই গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ এই অর্থনীতিকে যদি আমরা মজবুত করতে চাই, তাহলে সেখানে কৃষি উৎপাদনে জোর দিতে হবে, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে, বাজারজাতকরণে জোর দিতে হবে, এই সমস্ত কৃষি শ্রমিককে আরও প্রশিক্ষিত করতে হবে এবং স্থানীয়ভাবে গ্রামীণ পর্যায়ে যাতে কৃষিভিত্তিক শিল্পায়ন হতে পারে এবং সেই শিল্পে কৃষির উৎপাদিত পণ্য যাতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত পারে, সেই ধরনের ব্যবস্থাপনা, সেই ধরনের অর্থনৈতিক সহযোগিতা এবং সেই ধরনের একটা প্রণোদনা ভিত্তিক কৃষি অর্থনীতি গড়ে তোলার জন্য আগামী বাজেটে আমি মনে করি যে অনেক বেশি নজর দেওয়া উচিত। অর্থনীতিবিদরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ অর্থনীতিকে আবার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। শিল্পে অচল অবস্থা এবং লাখ লাখ মানুষের বেকারত্বের চাপ সামাল দেওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2021-22 অর্থ বছরের বাজেটেও গ্রামীণ স্বাস্থ্য ও অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ বাড়ালে তা দরিদ্র মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে কাজে লাগবে বলেও মনে করেন কৃষি অর্থনীতিবিদগণ। যারা এই দেশের বাইরে থেকে ফিরে আসছে অথবা দেশে ঢাকা শহর থেকে যারা গ্রামে চলে গেছে বা শহর থেকে গ্রামে গেছে, জবলেস হয়েছে, এরা কিন্তু কেউ কেউ সবজি করবে, ফল করবে, মুরগি চাষ করবে, কেউ কেউ আবার ক্যাটলের ফার্ম করবে, ডেয়ারি ফার্ম করবে, মাছের চাষ করবে। তখন হবে কি, ওভারঅল কিন্তু একদিকে কৃষি উৎপাদনটা শুরু হয়ে যাবে ভালোভাবে, যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, আরেকদিকে তাদের এমপ্লয়মেন্ট হবে এবং তারা অনেকটা আগাতে পারবে। এখন তারা টাকা পাবে কোথায়? এখন যদি ব্যাংক থেকে টাকা দিতে যায়, তাদেরকে টাকা কিন্তু ব্যাংক থেকে দেবে না, কারণ তাদের কিন্তু সে সিকিউরিটি দেওয়ার মতো অবস্থা নেই। তাদেরকে একটা জায়গা থেকে টাকা দিতে হবে।
কিছু কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু মোস্টলি কিন্তু আমাদের দেশে যে এনজিও আছে তাদের মাধ্যমে সমস্ত টাকা পয়সা দিয়ে থাকে। এনজিও যখন বড় করে তারপর যেহেতু সার্ভিস চার্জ দেওয়ার পরে কিন্তু অনেক টাকা কিন্তু ইন্টারেস্ট চার্জ করে। আমি মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট ফাউন্ডেশন তৈরি করা, যে ফাউন্ডেশনগুলো মাধ্যমে আমাদের দেশের কৃষি উদ্যোক্তাগুলো নতুন উদ্যমে কাজ শুরু করবে এবং তারা নতুন করে ব্যবসা করবে অথবা নিজের এমপ্লয়মেন্ট করবে এবং তারা চাঙ্গা হবে, তাদের অর্থনীতি, গ্রামের অর্থনীতি চাঙ্গা হবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে। অর্থনীতিবিদরা বলছেন দেশের খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ও আত্মনির্ভরশীলতা বাড়াতে কৃষিতে ভর্তুকি বৃদ্ধি করতে হবে, কৃষি ঋণে সুদের হার কমাতে হবে, শিক্ষিত অশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তিগুলোকে সুসংহত করতে হবে, বীজ, সার, কৃষি যন্ত্রপাতির দাম কমানো সহ কৃষিকে যান্ত্রিকীকরণের উপর জোর দিতে হবে। একই সঙ্গে গ্রামে হাসপাতালগুলোয় বেড সংখ্যা, আইসিইউ বাড়ানো, সরঞ্জামাদির দাম ও ভ্যাট কমানো এবং ডাক্তার ও নার্সদের সুযোগ সুবিধার বিষয়টিও বাজেটে থাকা উচিত। আমরা মাছে সারা পৃথিবীতে এখন দ্বিতীয় স্থান, মাছ উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করতেছি। এই একটা বাজার, এই বাজারটা আমরা বিশ্বের বাজারে ধরতে পারি, কিন্তু আমাদের প্রয়োজনীয় সংখ্যক জনবল, ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই বিধায় আমরা কিন্তু এইটা বাজারটা ধরতে পারছি না। চায়নাতে যান, হরিণে তারা প্রাইভেট চাষ করতেছে, বাংলাদেশও প্রাইভেট চাষ করার অনুমতি দিয়েছে। এই হরিণের মাংস যদি আপনি বাজারজাত করতে চান, বাংলাদেশে হোক আর বহির্বিশ্বে হোক, এর বিশাল একটা বাজার রয়েছে। কুমির চাষ, যেটা অসম্ভব হলেও বাংলাদেশে সত্য। সাপের চাষ বাংলাদেশ কিন্তু এক্সপোর্ট করতেছে। যে কোনো অ্যাগ্রো বিষয়ে প্রোডাক্ট, এগুলো নিয়ে আমরা নতুন চিন্তা ভাবনা করতে পারি। ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মতামত নিয়ে সরকার এরই মধ্যে 2021-22 অর্থ বছরের বাজেট পেশের প্রস্তুতি শুরু করেছে। করোনা মহামারীকে সামনে রেখে আগামী অর্থ বছরের জন্য প্রাথমিকভাবে 6,01,511 কোটি টাকার বাজেট প্রাক্কলন করা হচ্ছে। অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী বাজেট হবে গরিব বান্ধব বাজেট, এজন্য সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত এক দশকে পুরোপুরি পাল্টে গেছে রেফ্রিজারেটর বা ফ্রিজের বাজার। বিদেশি ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে বর্তমানে ফ্রিজের বাজার হিস্যার ৭৭% নিয়ন্ত্রণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এমনকি রপ্তানিও হচ্ছে বিশ্বের 40টির বেশি দেশে। ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে গত এক দশকে সরকারের কার্যকর নীতি সহায়তা ও দেশীয় বিভিন্ন শিল্প গোষ্ঠীর বিনিয়োগের কারণে বাংলাদেশ ফ্রিজ উৎপাদনে পুরোপুরি সক্ষমতা অর্জন করেছে। গত এক দশকে সরকারের শিল্পবান্ধব নীতি সহায়তা, দেশীয় বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিনিয়োগের ফলে রেফ্রিজারেটর বা ফ্রিজ উৎপাদনে পুরোপুরি সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। সামান্য কিছু কাঁচামাল ছাড়া ফ্রিজের সব ধরনের যন্ত্রাংশ এখন দেশে উৎপাদিত হচ্ছে, ফলে অপেক্ষাকৃত কম মূল্যে ভালো মানের ফ্রিজ উৎপাদন করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। সাল পর্যন্ত দেশে ফ্রিজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করত বিদেশি ব্র্যান্ডগুলো। তারপর থেকেই দেশীয় ব্র্যান্ডের কাছে পিছিয়ে পড়তে থাকে বিদেশি কোম্পানিগুলোর ফ্রিজ, ফলে মাত্র এক দশকেই ফ্রিজের বাজার পুরো বদলে গেছে। ইলেকট্রনিক সরঞ্জাম আদি আগে আমরা বিদেশের উপরে নির্ভরশীলতা ছিল, আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে এখানে নিজেরা ব্যবহার করতাম। বর্তমানে বাংলাদেশে যে হারে ফ্রিজ, টিভি থেকে শুরু করে টেলিভিশন, অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম যেভাবে এখানে উৎপাদিত হচ্ছে, বিশেষ করে বড় বড় অনেকগুলি শিল্প কারখানা গড়ে উঠেছে। বর্তমানে ফ্রিজের বাজার হিস্যার ৭৭% নিয়ন্ত্রণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটিং ওয়াচ বাংলাদেশের তথ্য মতে বর্তমানে ফ্রিজের বাজারের আকার প্রায় ৫,৭৮০ কোটি টাকার। আগামী বছরই নিত্য প্রয়োজনীয় এই ইলেকট্রনিক্স পণ্যের বাজার ৭,৪৮০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে। ২০১৯ সালে সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩২ লাখ ফ্রিজ। সরকারের নেওয়া নানা শিল্পবান্ধব
নীতির কারণে অন্যান্য দেশের অন্যান্য শিল্পের মতো ফ্রিজ শিল্পটাও এগিয়েছে এবং আমরা আমাদের টেকনোলজি সিকার যে মেন্টালিটি সেটাকে কাজে লাগিয়ে বর্তমানে প্রায় 4 মিলিয়ন বাৎসরিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছি ফ্রিজের ক্ষেত্রে। আমাদের ফ্রিজে ব্যবহৃত ফ্রিজের যে মূল হার্ট কম্প্রেসর সেটাও আমাদের সেলফ ড্রাইভেন টেকনোলজি, অর্থাৎ আমরা কম্প্রেসরও উৎপাদন করছি এবং সেই কম্প্রেসরই ফ্রিজে লাগিয়ে তা বাজারজাত করছি। আমরা বেশি লাভের বা পার ইউনিটে বেশি লাভের বা কথা চিন্তা না করে আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে ভোক্তার কাছে পণ্যটাকে সহজলভ্য করতে এবং কস্টটা কমিয়ে আনতে। বাংলাদেশের বা আমি যতদূর জানি যে প্রায় 70 to 80% রেফ্রিজারেটর চাহিদা বাংলাদেশি কোম্পানিগুলি মিট আপ করছে। অচিরে আমরা 100% যে চাহিদা বাংলাদেশে রয়েছে আমরা বাংলাদেশি কোম্পানিতে পূর্ণ করব। এক সময়ের পুরোপুরি আমদানি নির্ভর ইলেকট্রনিক্স পণ্যটি এখন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিশ্বের প্রায় 40টি দেশে ফ্রিজ রপ্তানি হচ্ছে। আমরা এখন নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বাইরে কিন্তু রপ্তানি করছি। আজকে ইউরোপের অনেক দেশে, আফ্রিকার অনেক দেশে আজকে বাংলাদেশে ফ্রিজ, টিভি এগুলা আজকে রপ্তানি হচ্ছে। আমি মনে করি এই শিল্প সম্প্রসারণের একমাত্র কারণ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, সরকারের ধারাবাহিকতা, এইসব কারণে আজকে এইসব শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে। ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে গার্মেন্টস সহ অন্যান্য খাতের মতো ইলেকট্রনিক্স শিল্পে নগদ প্রণোদনা এবং সরকারি ক্রয় নীতিতে দেশীয় পণ্যের অগ্রাধিকার দিলে দেশীয় ফ্রিজ আন্তর্জাতিক বাজারও দখল করতে পারবে। দেশের মানুষের আপামর জনসাধারণ যে আস্থাটা আমাদের দেশি ব্র্যান্ডের প্রতি এসছে, আজকে আমরা 70 to 80% মার্কেট শেয়ার রেফ্রিজারেটর হোল্ড করি, রাইট? আমার মনে হয় যে এই কাজটা করতে পারলে সরকার আরও বেশি পৃষ্ঠপোষকতা করবে। কালকে যখন আমরা এক্সপোর্ট করব বাংলাদেশের মার্কেট থেকে বিভিন্ন পণ্যে যেভাবে ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে, আমরা আশা করি এই রেফ্রিজারেটর সব বিভিন্ন ইলেকট্রিক পণ্যে আমরা ক্যাশ ইনসেন্টিভ পাবো। পূর্বে যদিও ইলেকট্রনিক্সের শিল্পে বিশেষ করে ফ্রিজ বাইরে থেকে আমদানি করা হতো, কিন্তু বর্তমানে আমরা আমাদের সক্ষমতা দিয়ে দেশে প্রায় 75% মার্কেট তো দখল করেছি, এছাড়াও বাইরেও আমরা তা রপ্তানি করতে সক্ষম হয়েছি। আমাদের ফ্রিজের গুণগত মান দেখেই বিশ্বের প্রায় 40টি দেশ, যার মধ্যে কিনা ভারত, নেপাল, ভুটান সহ আফ্রিকার বিভিন্ন দেশে আমাদের ফ্রিজ রপ্তানি করে আসছি এবং অচিরেই আমরা ইউএসএতেও এটা রপ্তানি করার জন্য সক্ষমতা অর্জন করব বলে আশা রাখছি। দেশে প্রায় 2 দশক ধরে ফ্রিজের বাজার দ্রুত বাড়ছে। বর্তমানে শহরের চেয়ে গ্রাম ও উপশহর এলাকায় পণ্যটির চাহিদা বেশি বাড়ছে। ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে মধ্য ও উচ্চ মধ্যবিত্তের দ্রুত বিকাশ, ছোট পরিবার ও নারী কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি, গ্রামীণ এলাকায় সরকারের বিদ্যুতায়ন কর্মসূচি, কম খরচে দেশীয় ফ্রিজ কেনার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী কিস্তিতে পণ্যটি কেনার সুবিধা থাকায় ফ্রিজের বাজার দ্রুত বাড়ছে। চলতি 2020-21 অর্থ বছরের প্রথম 10 মাসে আন্তর্জাতিক বাজারে 3,207 কোটি 27 লাখ 30 হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 8.74% বেশি। বিগত অর্থ বছরের রপ্তানির এ পরিমাণ ছিল 2,949 কোটি 38 লাখ 40 হাজার ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলে রপ্তানি হয়েছে 313 কোটি 43 লাখ 80 হাজার ডলারের পণ্য। গত বছরের এপ্রিলে 52 কোটি ডলারের রপ্তানি বিবেচনায় প্রবৃদ্ধি হয়েছে 502.75%। গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় 503% প্রবৃদ্ধি হলেও চলতি বছরের এপ্রিলে রপ্তানির পরিমাণ কৌশলগত লক্ষ্যের তুলনায় কম। কৌশলগত লক্ষ্য ছিল 335 কোটি ডলারের পণ্য রপ্তানি। এই হিসেবে কৌশলগত লক্ষ্যের চেয়ে রপ্তানি 6.44% কম হয়েছে।
ইপিবির তথ্য বলছে চলতি 2020-2021 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে 3,207 কোটি 27,30,000 ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল 2,949 কোটি 38,40,000 ডলার। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে 8.74%। বাংলাদেশ থেকে বিশ্ববাজারে রপ্তানি করা পণ্যের 85%ই তৈরি পোশাক। দেশের মোট রপ্তানির উপরও তাই পণ্যটির প্রভাবই সবচেয়ে বেশি। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের 10 মাসে বাংলাদেশ থেকে 2,600 কোটি ডলারের কিছু বেশি পোশাক পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয় 2,447 কোটি ডলারের পোশাক। এই হিসেবে 10 মাসে পোশাক পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি 6.24%। গত বছরের এপ্রিলের পোশাক রপ্তানির সঙ্গে চলতি বছরের এপ্রিলের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে এপ্রিলে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 571%। আন্তর্জাতিক সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে করোনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। কোভিডের প্রভাবে ক্ষতি আরও বেশি হতে পারত, কিন্তু কারখানা সচল রাখা ও সরকারি প্রণোদনার মতো কার্যকর সিদ্ধান্তের কারণে এই ক্ষতির মাত্রা কমিয়ে রাখা সম্ভব হয়েছে। ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয় বড় প্রবৃদ্ধি হয়েছে। এর ওপর ভর করেই বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদ প্রথমবারের মতো 45 বিলিয়ন বা 4,500 কোটি ডলার অতিক্রম করেছে। বিশ্বজুড়ে করোনার প্রকোপের মধ্যে দেশের বাহিরে অবস্থানরত বাংলাদেশিরা বেশি বেশি টাকা পাঠানো শুরু করেছেন। বিদায়ী এপ্রিলে প্রবাসীরা সব মিলিয়ে 206 কোটি ডলার পাঠিয়েছেন বাংলাদেশি টাকায়, যার পরিমাণ 17,510 কোটি টাকা। গত বছরের এপ্রিলে দেশে এসেছিল 109 কোটি ডলার, আর মে মাসের প্রথম 2 দিনে আয় এসেছে 15 কোটি 40 লাখ ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে 45 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে 4 বিলিয়ন ডলার হিসেবে 11 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। (2019-2020) অর্থ বছরে সরকার 2% প্রণোদনা ঘোষণা করার পর থেকেই বৈধ পথে প্রবাসী আয়ে গতি আসতে থাকে। অবৈধ পথে রেমিটেন্স পাঠানো কমে যায়। করোনার মধ্যে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করা হলেও তেমন প্রভাব পড়েনি। এখন সরকারের 2%-এর সঙ্গে অগ্রণী, রূপালী ইসলামী ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক এবং মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বাড়তি 1% প্রণোদনা দিচ্ছে। সব মিলিয়ে বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। অব্যাহত ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান আছে DCX সূচকটি। স্ট্রং রেসিস্ট্যান্স পয়েন্টটি ক্রস করে গেলে খুব ভালো সম্ভাবনা আছে আরও কিছুদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,629 এবং সর্বনিম্ন 5,420 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক DC30 ইন্ডেক্সের দিকে। বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় গত সপ্তাহে লেনদেন ক্লোজ হতে দেখা গেছে সূচকটির। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 2,145 এবং সর্বনিম্ন 2,080 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। অনেকটা একই দৃশ্য দেখা যাচ্ছে CACX সূচকটিরও। বেশ ভালো সম্ভাবনা আছে রেসিস্ট্যান্স পয়েন্ট ক্রস করে উপরের লেনদেন ক্লোজ করলে আগামী আরও কিছুদিন মার্কেট ঊর্ধ্বমুখী থাকার। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 9,791 এবং সর্বনিম্ন 9,444 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স।
ছোটখাটো প্রাইস রিটেস্ট করে করে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,285 এবং সর্বনিম্ন 15,885 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সূচকটি এখনও মেজর সাইডওয়েজ ট্রেন্ড থেকে বেরোতে না পারলেও ছোটখাটো প্রাইস রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,496 এবং সর্বনিম্ন 3,417 পয়েন্ট স্পর্শ করে। সর্বশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সূচকটি গত সপ্তাহে ফলস বিয়ারিশ ব্রেকআউট দিলেও পুনরায় আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 49,853 এবং সর্বনিম্ন 47,236 পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি@gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।